গাজাকে ট্রাম্পের পর্যটন কেন্দ্র করার প্রস্তাব প্রত্যাখ্যান জর্ডানের। দ্বিরাষ্ট্রের ভিত্তিতে সমাধানের তাগিদ। চুক্তি লঙ্ঘনের জেরে ফের হামাস ইসরায়েল উত্তেজনা। ট্রাম্পের বেপরোয়া শুল্ক আরোপে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে আবারও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। ইতিহাসে সবচেয়ে ভিত্তিহীন বাণিজ্য যুদ্ধ আখ্যা বিশ্লেষকদের। ইউক্রেন যুদ্ধে মার্কিন ব্যয় কমাতে ইউরোপকে চাপ দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। কিয়েভের বিরুদ্ধে মেক্সিকোর কালো বাজারে মার্কিন অস্ত্র বিক্রির অভিযোগ। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান। টার্গেট ভারতীয় রেস্তোরাঁ ও পানশালা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। গাজা সিটির বাসিন্দাদের ভূখণ্ডটি থেকে সরানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডান। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। দ্বিরাষ্ট্র প্রস্তাবকে সমাধানের ভিত্তি ধরে কাজ করতে ট্রাম্পকে আহ্বান জানান তিনি। এদিকে আগামী শনিবার দুপুরের মধ্যে সব বন্দীকে মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দেয় হামাস। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় উল্টো যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়ে বসলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, শনিবার দুপুরের মধ্যে সব বন্দী মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তেল আবিবের সেনারা লড়াই চালিয়ে যাবে। এর আগে একই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাস বলছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সব শর্ত মানলে তবেই সব ইসরায়েলিদের ঘরে ফিরতে দেয়া হবে। আমি রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ করেছি। জিম্মি মুক্তির বিষয়ে আমরা ট্রাম্পের আহ্বান সাধুবাদ জানাই। গাজার ভবিষ্যতের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। যুদ্ধবিরতি বন্ধের হুঁশিয়ারি দিয়ে নিজ দেশেই বাসিন্দাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। মঙ্গলবার নেতানিয়াহুর বিবৃতি প্রচার হলে বিক্ষোভ শুরু করেন তেল আবিবের বাসিন্দারা। দুঃখজনক হলেও সত্যি, আমরা আমাদের সরকারের খেলার পুতুল। প্রশাসন যা করছে তা আমরা মোটেও সমর্থন করি না। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাজা সিটির বাসিন্দাদের মিশর ও জর্ডান পাঠানোর পরিকল্পনায়ও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। সেখানেও তিনি মার্কিন প্রেসিডেন্টের গাজা অধিগ্রহণের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। অবরুদ্ধ উপত্যকাটির 2000 শিশুকে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে দ্বিরাষ্ট্রের প্রস্তাবকে সমাধানের ভিত্তি করে কাজ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। চলমান উত্তেজনা নিরসনে হামাসকে পরিকল্পিতভাবে জিম্মি মুক্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যে কোনো মূল্যে গাজায় পুনরায় শুরু হওয়া সংঘাত ঠেকাতে হবে। উভয় পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে হবে এবং দোহায় আলোচনার দ্বিতীয় ধাপে ফিরে যেতে হবে। একই সুরে কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজাবাসীর দুঃখ দুর্দশা যেন শেষ হবার নয়। যুদ্ধবিরতির পর নিজ ভূমিতে প্রবেশ করলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বৈরী আবহাওয়ার পাশাপাশি সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে অসহায় দিন পার করছেন ফিলিস্তিনিরা। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতির পর নিজ বাসস্থান গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ফেরত এসে নিঃস্ব ও অসহায় জীবনযাপন করছেন বহু ফিলিস্তিনি। বাস্তুহারা এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে তাঁবুতে। তীব্র শীতে কষ্টে দিন পার করছেন তারা। নেটজারিম করিডোর থেকে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দিলেও বহু মোবাইল বাড়ি এবং প্রায় 2 লাখ তাঁবুর প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনটাই অভিযোগ হামাসের। দাবি করছে ধ্বংসস্তূপ সরানোর ভারী যন্ত্রপাতি ও জ্বালানি আটকে দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এসব কারণে আশ্রয় ছাড়া অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন পার করতে হচ্ছে জাবালিয়ার বাসিন্দাদের। এমন অবস্থায় বিশ্ববাসীর কাছে শান্তি প্রার্থনা করছেন ফিলিস্তিনিরা। আবারও যুদ্ধ শুরুর আতঙ্কে ভুগছি আমরা। আমাদের অপরের প্রতি মানবিক হতে হবে। আমরা যুদ্ধ চাই না, নিজেদের ঘরে থাকতে চাই। আমরা চাই না আমাদের ছাদ বেয়ে পানি পড়ুক। আমি পুরো বিশ্বকে বলছি, আমরা শান্তি চাই।
এদিকে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে জড়িত এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় জাতিসংঘ ও কাতারের অস্থায়ী আবাসন ইউনিট প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির পর থেকেই উপত্যকাটিতে আরও বেশি মানবিক সহায়তা পৌঁছাচ্ছে বলে দাবি সহায়তা সংস্থাগুলোর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তনের পর থেকে তার শুল্ক আরোপ নীতি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেও একের পর এক দেশে শুল্ক আরোপ করছেন তিনি। কি উদ্দেশ্য হাসিলে তিনি এমন বেপরোয়া হয়ে উঠেছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। সৃষ্টিকর্তা, ভালোবাসা এবং ধর্মের পর পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে শুল্ক, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 সপ্তাহের শাসনামলে শুল্ক আরোপের প্রতি তার ভালোবাসা প্রমাণও করেছেন। কারণে অকারণে বেপরোয়াভাবে শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিভিন্ন দেশের দিকে, আবার হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় পরিকল্পনা বাতিলও করেছেন। এ অবস্থায় ট্রাম্পের উদ্দেশ্য ঠিক কি তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে জনমনে। তার বিভ্রান্তিকর পদক্ষেপের কারণে ব্যবসায়ীরাও তাদের পরিকল্পনা কি হবে তা নিয়ে পড়েছেন দোটানায়। ট্রাম্পের মতে তার শুল্ক আরোপের পেছনে 3টি উদ্দেশ্য রয়েছে: রাজস্ব বৃদ্ধি, বাণিজ্যে ভারসাম্য আনা এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে নিয়ন্ত্রণে আনা। এক হিসেবে শুল্ক আরোপের মধ্য দিয়ে 3টি লক্ষ্যই অর্জন করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন 3টি উদ্দেশ্য এতটাই অসঙ্গতিপূর্ণ যে তাদের কখনোই একসঙ্গে অর্জন করা সম্ভব নয়। বরঞ্চ এতে আলোচনার টেবিলে তো বিড়ম্বনা দেখা দেবেই, ব্যবসায়িক পরিকল্পনাও অসম্ভব হয়ে পড়বে। মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে বিশ্লেষকরা মেক্সিকো এবং কানাডার উদাহরণ টেনে এই বাস্তবতা তুলে ধরেন। ট্রাম্প বলছেন, এবারের মার্কিন বাজেটে যে বিশাল ঘাটতি রয়েছে তা তার আরোপিত শুল্ক থেকেই পূরণ হয়ে যাবে। এখানে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব বৃদ্ধি যদি ট্রাম্পের উদ্দেশ্য হয় তবে আলোচনার ভিত্তিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত কেন পেছালেন ট্রাম্প? এমনটা চলতে থাকলে সব দেশই যদি শুল্কের বোঝা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে তবে ট্রাম্পের রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্য অসফল থেকে যাবে। রাজস্ব বৃদ্ধি সম্ভব না হলেও কূটনৈতিক আলাপ আলোচনায় বেশ কার্যকর প্রমাণিত হচ্ছে শুল্ক আরোপ, যদিও তার বেপরোয়া শুল্ক আরোপে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন এতে যুক্তরাষ্ট্রে আবারও বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমনকি মার্কিন প্রশাসনের তোষামদের জন্য পরিচিত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনাকে ইতিহাসের সবচেয়ে ভিত্তিহীন বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিজেদের অর্থ ব্যয় না করে ইউরোপের দেশগুলোকে ইউক্রেনের জন্য আরও বেশি মার্কিন অস্ত্র কিনতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিয়েভের পেছনে ব্যয় করা বিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে চায় ট্রাম্প প্রশাসন। যদিও যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ইউক্রেন মেক্সিকোর মাদক পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। এদিকে আবারও সামরিক সহায়তার বদলে ইউক্রেনের বিলিয়ন ডলারের দুর্লভ খনিজের নিয়ন্ত্রণ চাইলেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইউক্রেনকে $65 বিলিয়ন বেশি নিরাপত্তা সহায়তা অনুমোদন দেয়া হয়। বাইডেনের অনুমোদিত অস্ত্র এখনও পাঠানো হচ্ছে ইউক্রেনে। অভিযোগ রয়েছে, জো বাইডেন রুশ ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে সহায়তা করেছেন, কিন্তু এরপরও জেলেনস্কি আরও বেশি সহায়তা চেয়ে আসছেন। বাইডেন প্রশাসনের অধীনে ইউরোপের দেশগুলো অস্ত্র কিনেছে। এবার নিজেদের অর্থ ব্যয় না করে ইউরোপের দেশগুলোকে কিয়েভের জন্য অস্ত্র কিনতে বাধ্য করতে পারে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের সাহায্যের নামে নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিছুটা স্বস্তিতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য ট্রাম্পের নিয়োগ দেওয়া বিশেষ দূত কিথ কেলক আসন্ন মিউনিক সম্মেলনে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। রয়টার্স আরও জানায়, কিয়েভের জন্য ব্যয় করা বিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে চায় ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার আবারও সামরিক সহায়তার বদলে ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বৈঠকে কিয়েভ ও ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন দায়ভার অনেকাংশে কমে আসতে পারে, আর সে লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা।
এর মধ্যেই মার্কিন সাংবাদিক টাকার কার্লসন ইউক্রেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র কালোবাজারে বিক্রির অভিযোগ এনেছেন। অর্ধেকের বেশি মার্কিন অস্ত্র কিয়েভ মেক্সিকোর মাদক পাচারকারীদের কাছে বিক্রি করে বলে জানিয়েছেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। এই অভিযানে টার্গেট করা হয়েছে ভারতীয় রেস্তোরাঁ, বার, ডিপার্টমেন্টাল স্টোর এবং কার ওয়াশ সহ বিভিন্ন স্থানকে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার এই অভিযানের তদারকি করছেন। চলতি বছরের জানুয়ারি মাসে 609 জনকে গ্রেফতার করা হয়। ক্ষমতায় বসার আগে থেকেই অবৈধ অভিবাসীদের তাড়াতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মসনদে বসে জারি করেন একের পর এক নির্বাহী আদেশ। এতে বিপাকে পড়েন অবৈধভাবে বসবাসরত বাসিন্দারা। এবার ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই অভিযানের তদারকি করছেন। কুপারের অফিস জানিয়েছে, রেস্তোরাঁ, টেক অ্যাওয়ে, পানীয় ও তামাক শিল্পে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে। উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার এবং 4 জনকে আটক করা হয়। গত জানুয়ারিতে 828টি স্থানে অভিযান চালানো হয়, গ্রেপ্তার করা হয় 609 জনকে। এদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার চাপে রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। এরই মধ্যে 800 জনের বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। ফেরত পাঠানোদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আরও বলেন, অভিবাসন নিয়ম মেনে চলা এবং প্রয়োগ করা অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে তাদের শোষণ করা এবং অবৈধভাবে কাজের সুযোগ বন্ধ করতে হবে। এটি ঝুঁকিপূর্ণ পথে ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করার পাশাপাশি দুর্বল মানুষ, অভিবাসন ব্যবস্থা এবং যুক্তরাজ্যের অর্থনীতির অপব্যবহার করছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে শিল্পপতি আদানির বিরুদ্ধে বাইডেন প্রশাসনের মামলার সিদ্ধান্ত ছিল হঠকারী। মন্তব্য 6 রিপাবলিকান আইন প্রণেতার, তদন্তের দাবি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে বাইডেন প্রশাসনের মামলার সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মন্তব্য করেছেন 6 রিপাবলিকান আইন প্রণেতা। আদানির বিরুদ্ধে অভিযোগ তোলা মার্কিন বিচার বিভাগের কর্মকর্তাদের তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্ত ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক ঝুঁকিতে ফেলেছে বলেও মন্তব্য করেন 6 আইন প্রণেতা। ভারতীয় ধনকুবের ও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। গোপনে $250 মিলিয়ন ঘুষ প্রদান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করে ফৌজদারি অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আদানি গ্রুপ। এবার আদানি ইস্যুতে বাইডেন প্রশাসনের সেই সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের 6 রিপাবলিকান আইন প্রণেতা। সোমবার নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্দিকে একটি চিঠিতে আগের বিচার বিভাগের আইন প্রণেতাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তারা। 6 রিপাবলিকান আইন প্রণেতা হলেন ল্যান্স গুডেন, পেট ফ্যালন, মাইক হারিদোপোলস, ব্র্যাডন গিল, উইলিয়াম আর টিমন্স এবং ব্রিয়ান বাবিন। তাদের মতে বাইডেনের আমলে বিচার বিভাগের এই সিদ্ধান্ত ছিল ভুল। এতে ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ঝুঁকিতে পড়েছে বলেও দাবি তাদের। চিঠিতে আরও বলা হয়, ভারতের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলেও মার্কিন সংস্থা বা ব্যক্তির কোনো যোগসাজশ পাওয়া যায়নি। বিষয়টি ভারতের হাতে হস্তান্তর না করে উল্টো কোম্পানির নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর আগে ডোনাল্ড ট্রাম্পকে বিপাকে ফেলতে বাইডেন এমন পদক্ষেপ নেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সদস্য ল্যান্স গুডেন। জো বাইডেনের আমলে বিচার বিভাগের এমন কর্মকাণ্ড তদন্তের পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় রেকর্ড তাদের সামনে তুলে ধরার আহ্বান জানান ওই 6 রিপাবলিকান আইন প্রণেতা। রাইসা জান্নাত, সময় সংবাদ। হুঁশিয়ারির সত্ত্বেও নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র পুরোপুরি এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া।
জাতীয় নিরাপত্তা রক্ষায় পিয়ংইয়ং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পাঠানো সাবমেরিনকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একথা জানায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সামরিক সহযোগিতার বিষয় নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার গণমাধ্যম জানায় দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। আর এ নিয়েই আবারও চটেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নিরাপত্তার বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলেও মন্তব্য করে দেশটি। বুসানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন পৌঁছানোর বিষয়টি তারই স্পষ্ট ইঙ্গিত বলে তীব্র নিন্দাও জানানো হয়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCN-এর প্রতিবেদনে একথা বলা হয়। কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়ানোর জন্য পাল্টা হুমকিও দিয়েছে উত্তর কোরিয়া। আবারও নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির কথা জানায় দেশটি। পিয়ংইয়ংয়ের নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। তাদের সামরিক বাহিনী সব ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুত বলেও জানায় পিয়ংইয়ং। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যার কবলে বলিভিয়া, 24 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত রাজধানী লাপাজ। 22 ফেব্রুয়ারি পর্যন্ত সতর্কতা জারি, আরও 3 সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুকুল তার রাষ্ট্রদ্রোহ মামলার 7ম শুনানিতে আদালতে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী মাসে জানানো হবে কি ঘটতে যাচ্ছে ইউলের ভাগ্যে। এদিকে প্রেসিডেন্টের পদে ইউলকে বহাল রাখার দাবিতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অভিশংসিত প্রেসিডেন্ট ইউলকে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচাতে শেষ কয়েক মুহূর্তেও দিনরাত এক করে আন্দোলন করে যাচ্ছে তার সমর্থকরা। মঙ্গলবার ইউলের রাষ্ট্রদ্রোহ মামলার 7ম শুনানিতে আদালতে হাজির হন ইউন সুক ইউল ও তার সাক্ষীরা। এ সময় সিউলের রাস্তায় ভিড় করে প্রেসিডেন্টকে নির্দোষ ঘোষণা করার দাবি জানান আন্দোলনকারীরা। আমি এই সমাবেশে যোগ দিয়েছি কারণ আমি মনে করি সাংবিধানিক আদালত এই মামলায় পক্ষপাত দুষ্টতা দেখাচ্ছে। এতে আমি একজন সচেতন নাগরিক হিসেবে হতাশ হয়ে পড়েছি। আমি আশা করছি যে আজ শুনবো ইউলকে নির্দোষ ঘোষণা করে তাকে মুক্তি দেয়া হয়েছে এবং তার সামরিক আইন জারি আদতে আইনিভাবে বৈধ ছিল। গণমাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য এবং অভিশংসন কমিটির সদস্যদের বক্তব্য নির্দেশ করছে পরিস্থিতি ইউলের প্রতিকূলেই যাচ্ছে। দেশের সংবিধান অমান্য করা এবং বিদ্রোহে উস্কানি দেয়া ভয়াবহ রাষ্ট্রদ্রোহী অপরাধ, তাই এর পরিণতিও চরম হবে। এখানে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে অভিশংসিত হন ইউন সুক ইউল। এছাড়াও জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ, জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নেয়ার অপচেষ্টা এবং রাজনীতিবিদদের আটক করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2টি প্রাথমিক শুনানি এবং 6টি আনুষ্ঠানিক শুনানিতে তার পক্ষে ও বিপক্ষে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয়। মঙ্গলবার ও বৃহস্পতিবার 7ম ও 8ম শুনানিতে আরও 8 সাক্ষীকে আদালতে হাজির করার কথা রয়েছে। আগামী মাসের মাঝামাঝিতেই মামলার রায় হতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শীতে কর্মহীন অনেক পর্তুগাল প্রবাসীর সামনে আশা জাগাচ্ছে পর্যটন মৌসুম। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় ঘিরে এখনই লোক নিতে শুরু করেছে রেস্তোরাঁ বা হোটেলের মতো পর্যটন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান। তাই কারো ওপর নির্ভরশীল না হয়ে প্রতিষ্ঠানগুলোতে সরাসরি গিয়ে চেষ্টা করার পরামর্শ অভিজ্ঞদের। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালের বিভিন্ন শহর ও অঞ্চলে পর্যটকদের আনাগোনা জানান দিচ্ছে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর কর্মহীন অনেক অভিবাসীর মনে আশার আলো নিয়ে আসছে পর্যটন মৌসুম। ঠান্ডা আর বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক কম থাকায় কর্মী ছাঁটাই করে থাকে হোটেল, রেস্তোরাঁ বা সুভেনির দোকানের মতো পর্যটন নির্ভর নানা প্রতিষ্ঠান। অধিকাংশ ক্ষেত্রেই ছাঁটাইয়ের শিকার হন অভিবাসী কর্মীরা।
তবে পর্যটন মৌসুমের প্রস্তুতি হিসেবে হোটেল বা রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হয় পুনরায় কর্মী নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম। আগে কাজ করা কর্মীরা পূর্ব অভিজ্ঞতার কারণে খানিকটা এগিয়ে থাকলেও সুযোগ পান নতুনরাও। অভিজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ের পর্তুগিজ ভাষা শিখে তার নিয়োগকর্তার সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই মিলতে পারে কাজের সুযোগ। মার্চ এপ্রিলের দিকে আপনারা সিভি ড্রপ করতে থাকেন, ইনশাল্লাহ সামারে অনেক কাজের সুযোগ সৃষ্টি হবে। সিভি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেখানেই সিভি দেবেন, রেস্টুরেন্ট হোক, কোম্পানি হোক, এক্স্যাক্টলি ম্যানেজার বা রেসপন্সিবল কারো কাছে দিবেন। এবং এখনই হলো এটার উপযুক্ত সময়। সামারের আগে সবাই লোকজন নেওয়ার চেষ্টা করে, তাদের স্টাফ ফুলফিল করার চেষ্টা করে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএনইর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছিল 3.5 লাখের বেশি। এছাড়া মোট কর্মজীবী মানুষের মধ্যে অভিবাসী কর্মী মাত্র 6%। গ্রীষ্ম বরাবরই পর্তুগাল প্রবাসীদের জন্য একরকম আশীর্বাদ স্বরূপ। পর্যটকদের পদচারণা বাড়ায়, কাজের সুযোগ তৈরি হয় অনেক প্রবাসীর জন্যও। তাই পর্যটন মৌসুমের আগেই ভাষাগত উন্নয়নের পাশাপাশি দক্ষতা বাড়িয়ে চেষ্টা করলে সুযোগ মিলতে পারে কাজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলিভিয়া। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 24 জন। স্থানীয় সময়ে সোমবার ঘটনাটি ঘটলেও বিষয়টি গণমাধ্যমে আসে মঙ্গলবার। কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ায় এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী লা পাজ। ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি। টিপুয়ানি শহরে নদীর পানি উপচে পড়ায় স্থানীয় একটি গির্জায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণের চাপে এআই শিল্পের বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুদিনের সম্মেলনে এআই এর ভবিষ্যৎ, নিরাপত্তা ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিশ্বের শীর্ষ নেতারা। ফ্রান্সে আয়োজিত এআই সম্মেলনে বিশ্ব নেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানী প্যারিস। সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার প্যারিসে জড়ো হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওচিং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনটি যৌথভাবে সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি উঠে আসে বিশ্ব নেতাদের আলোচনায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রযুক্তি বিস্তারের ওপর জোর দিচ্ছে চীন। অন্যদিকে প্রযুক্তি দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও এবার বড় বিনিয়োগে আগ্রহী হচ্ছে ইউরোপ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ইউরোপকে একটি তৃতীয় পথ হিসেবে তুলে ধরেন। বলেন, এআই ব্যবহারে ইউরোপ এমন এক নীতি গ্রহণ করতে চায় যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত না করেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ইউরোপ এমন একটি কৌশল অনুসরণ করবে যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত করবে না, আবার চীন বা যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল হবে না। মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভাষণে সতর্ক করে বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপানো হলে বিকাশের আগেই ধ্বংস হয়ে যেতে পারে এআই শিল্প। জানান, সম্পূর্ণ মুক্তবাজার নীতিতে বিশ্বাসী যুক্তরাষ্ট্র। আমরা নিশ্চিত করব যুক্তরাষ্ট্রের তৈরি এআই সিস্টেমগুলো কোনো মতাদর্শগত পক্ষপাত তুষ্ট হবে না। তাছাড়া আমরা কখনোই আমাদের নাগরিকদের বাকস্বাধীনতা সীমাবদ্ধ করব না। এদিকে ট্রাম্প প্রশাসন কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় সম্মেলনের ফাঁকেই অসন্তোষ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। জানান, বাণিজ্য যুদ্ধে আগ্রহী নয় কানাডা, তবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাই না আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ হোক, কিন্তু যদি শুল্ক আরোপ করা হয় তবে আমরা শক্ত অবস্থান নেব। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান। অপপ্রচার রোধ, বিশ্বাসযোগ্যতা রক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এআই এর বিকাশ কর্মসংস্থান কমাবে না বলেও আশ্বস্ত করেন মোদী। বলেন, এতে কাজের ধরন পরিবর্তিত হবে, নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। তাই দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা উচিত বলেও মনে করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এর আগে সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। একে একে সবার সঙ্গে করমর্দন করলেও পুরোপুরি উপেক্ষা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মুহূর্তেই সেই ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে করমর্দন না করলেও পরে অবশ্য হাসি মুখে কথা বলতে দেখা গেছে তাদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজাকে ট্রাম্পের পর্যটন কেন্দ্র করার প্রস্তাব প্রত্যাখ্যান জর্ডানের। দ্বিরাষ্ট্রের ভিত্তিতে সমাধানের তাগিদ। চুক্তি লঙ্ঘনের জেরে ফের হামাস ইসরায়েল উত্তেজনা। কঠোর অভিবাসন নীতির পথে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান। টার্গেট ভারতীয় রেস্তোরাঁ পানশালা। জানুয়ারি মাসে গ্রেফতার 609 জন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।